সানিম তখন পারমিশন দেয়নি, এরা এখন আর যাবে না, তাই দরজা খুলে দিল। দরজা খুলতেই লায়লা হাজাল ভিতরে ঢুকে গেল। সানিম পিছনে না তাকিয়ে গম্ভীর স্বরে বলল, না ঘুমিয়ে এখানে কি? লায়লা হাজাল সানিমের দুই পাশে বসে পড়ল। দুজনে একসাথে বলল, কি হয়েছে তোর? সানিম দুজনের দিকে তাকালো, তারপর বলল। আমার আবার কি হবে? লায়লা সানিমের কাঁধে হাত দিয়ে বলল, সানিম, আমি তোকে ছোট থেকে চিনি, তাই বাহানা করবি না। তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর কিছু একটা হয়েছে। সানিম চুপ করে আছে তা দেখে হাজাল বলল, দেখ সানিম, চুপ থেকে লাভ নেই, আমরা জানি কিছু একটা হয়েছে, তাই বলে ফেল। সানিম দীর্ঘশ্বাস গোপন করে বলল, রিন ফোন করেছিল, আমায় থাইল্যান্ড যেতে হবে। ওখানে বড় কোনো ঝামেলা হয়েছে, আমি ওকে বলেছি 4-5 দিনের জন্য সামলে নিতে। হাজাল চিন্তিত হয়ে বলল, তার মানে তুই বলতে চাইছিস যে কেউ ইচ্ছে করে ঝামেলা করছে? সানিম তাকালো হাজারের দিকে। সানিমের তাকানো দেখে হাজাল বুঝে গেছে আসল কাহিনী কি। পাশ থেকে লায়লা চিন্তিত মুখে বলে উঠল, কেউ চাইছে গর্ত খুঁজে সাপ বের করতে। হাজাল বসা থেকে উঠে দাঁড়ালো, রেলিংয়ের সাথে হেলান দিয়ে বলল, যাই বলিস, খেলা কিন্তু জমে উঠবে। হাজালের কথা শুনে সানিম লায়লা একসাথে হাজালের দিকে কেমন করে যেন তাকালো। হাজাল ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? লায়লা সানিম দুজনে হাজালের দিকে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিল। হাজাল প্রথমে বুঝল না, যখন বুঝল এই হাসির মানে কি, তখন নিজেও হেসে ফেলল। সানিম দুজনকে বলল, আমি তো আতুর হয়ে বসে আছি, কাল সব কিছু যেন ঠিকঠাক হয়, দেখে নিস তোরা। লায়লা গাল ফুলিয়ে বলল, কত ইচ্ছে ছিল নাজলির বিয়েতে 3 জনে সাজবো, সবই হলো, শুধু তোকেই পেলাম না। সানিম লায়লার মাথায় হাত রেখে সান্ত্বনার সুরে বলল, আরে চিন্তা করিস না, আমরা 3জন তোর বিয়েতে নাচবো, কি বলিস হাজাল? একদম আমাদের লাল ছাড় বলে কথা, নাচতে তো হবেই। লায়লা রেগে হাজালের পিঠে কিল দিয়ে বলল। দেখ, ভালো হবে না কিন্তু বলে দিলাম। হাজাল রেগে কিছু বলতে যাবে তার আগেই সানিম দুজনকে থামিয়ে বলল, চুপ কর, একটা কথাও না। দুজনে ঘুমোতে যা, 3টা বাজে, সকালে কাজ আছে তোদের, যা ঘুমা। আর হাজাল আন্টি আঙ্কেল কি আসবে কাল? বলছে তো আসবে। কয়টা ফ্লাইটে? সকাল 10টার আগেই আসতো, টিকিট পাইনি তাই আসতে লেট হচ্ছে। বুঝেছি, যা ঘুমা, আমার ভালো লাগছে না, কোমর ব্যথা করছে আমার। লায়লা সানিমকে ধরে দাঁড় করিয়ে বলল, চল, আমারও ঘুম পাচ্ছে, ঘুমাবো। তিনজন গিয়ে শুয়ে পড়ল। সকাল হতেই যে যার কাজে লেগে পড়ল। পুরো বাড়ি মানুষে ভরপুর। চার যা মিলে রান্নাঘর চার যা মিলে রান্নাঘর সামলাচ্ছে। আজ সেফা বেগমও কাজে হাত লাগিয়েছে। আজ সানিমের খালাতো ভাই শরৎও এসেছে। এসে থেকে সে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। জান রাগে ফুঁসছে, শরৎকে সহ্য হচ্ছে না। সানিম নিচে নামেনি। জান দোতলা থেকে নিচে নেমে আসে। জানকে দেখে শরৎ মুচকি হেসে বলে, কেমন আছো জান? জান ভিতরে ভিতরে রাগে ফুঁসলেও মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জান শরৎকে নিচ থেকে উপর পর্যন্ত দেখল। শরৎ দেখতে শ্যামলা, লম্বায় 6 ফিটের মতো হবে, মাথার চুল কুকরানো আর অনেক চিকন। পরনে অ্যাশ কালারের টি শার্ট, ডান হাতে রূপোর ব্রেসলেট, বাম হাতে ফোন। জান সব কিছু পর্যবেক্ষণ করে বলল, কাউকে কি খুঁজছিলেন নাকি? শরৎ একটু চমকে গেল, তারপর আমতা আমতা করে বলল। আসলে জান ভ্রু কুঁচকে চাইল, তা দেখে শরৎ আরও নার্ভাস হয়ে পড়ল। শরৎ নিজেকে সামলিয়ে বলল, আসলে আমি তুঞ্জাকে খুঁজছিলাম, একটু দরকার আছে। জান হাত মুষ্টিবদ্ধ করে নিল, তারপর দাঁতে দাঁত চেপে বলল,
সানশাইন অসুস্থতায় নিজের রুমে আছে। সানিম অসুস্থ শুনে শরৎ অস্থির হয়ে বলল। কি হয়েছে তুঞ্জা? ও ঠিক আছে তো? শরতের মুখে বারবার তুনজার ডাকটা সহ্য হচ্ছে না জানে, ভিতরে ভিতরে রাগে ফুঁসছে। তখনই সেখানে হাজির হয় লাইলা আর হাজাল। লাইলা শরৎকে দেখে মুচকি হেসে বলল। আরে আপনি এখানে কখন এলেন? শরৎ মুচকি হেসে বলল। এই তো কিছুক্ষণ আগে। ও আচ্ছা, কেমন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? শরৎ মাথা নেড়ে বসে পড়ল সোফায়। হাজার লায়লাকে পর্যবেক্ষণ করছে। হাজারের কাছে কেমন যেন লাগছে। নিজের সন্দেহ দূরে ঠেলে ভালো মন্দ জিজ্ঞাসা করল। দুপুর 12টা। নাজলিকে সাজাতে পার্লার থেকে মেয়ে এসেছে। সানিম নিচে আসেনি। জান, সাগর, হৃদয় ওরা সবাই কাজে ব্যস্ত। শরৎ সানিমের দেখা পায়নি, তাই সেও কাজে হাত লাগিয়েছে। অনেক মানুষ দাওয়াত দেওয়া হয়েছে, তাই 12টা থেকে খাওয়ানো শুরু করেছে। আর বরযাত্রী আসবে নামাজের পরে। একজন নাজলিকে সাজাচ্ছে আর 3 জন বাকি সবাইকে। সানিমের শরীর মোটামুটি ভালো। আর যতই শরীর খারাপ হোক না কেন, তাকে নিচে যেতেই হবে। তাই সে কালো একটা 3 পিস পরে নিল, চুলগুলো বেনি করে নিল। বাড়ি ভর্তি মানুষজন, তাই মাথায় ওড়না টেনে নিল। সানিমের মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। সানিম আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল। চোখে একটু কাজল আর ঠোঁটে ভেসলিন দিয়ে ফোনটা হাতে নিল। তারপর বেডের উপর থাকা শপিং ব্যাগটা হাতে নিয়ে আস্তে আস্তে নিচে নেমে এলো। সানিম নাজলির রুমে ঢুকলো। সানিমকে দেখে হাজার বলল। এখন ঠিক আছিস? সানিম মুচকি হেসে বলল। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। সানিম শপিং ব্যাগটা পার্লারের মেয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল। এটা ওকে পরিয়ে দিন। মাথা নাড়িয়ে মেয়েটা হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে শাড়িটা বের করতেই সবাই হা হয়ে গেল। কালো খয়েরি রঙের লেহেঙ্গা। নাজলি অবাক হয়েই বলল। আপু, এত সুন্দর লেহেঙ্গা কই পেলে তুমি? সানিম নাজলির দিকে তাকালো। খুশিতে নাজলির চোখ মুখ চিকচিক করছে। বোনকে খুশি দেখে সানিম মুচকি হেসে বলল। এটা আমি সুইজারল্যান্ড থেকে এনেছি। একটা কাজে সুইজারল্যান্ড গিয়েছিলাম। শপিং করতে গিয়ে শাড়িটা চোখে পড়ে যায়, তাই নিয়ে রেখেছিলাম। এই তারিখে হাজাল যখন থাইল্যান্ড গেল তখন নিয়ে এসেছে, পছন্দ হয়নি। নাজলি সানিমকে জড়িয়ে ধরে বলে। খুব 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 পছন্দ হয়েছে আপু, থ্যাংক ইউ। সানিম নাজলির মাথায় হাত রেখে মুচকি হেসে বলে। পাগলি। নাজলি সানিমকে ছেড়ে দিয়ে সাজতে বসে গেল। আসলি সানিমকে উদ্দেশ্য করে বলে উঠল। দেখে তো মনে হচ্ছে অনেক দামি। আপু কত টাকা নিয়েছে? আসলির প্রশ্ন শুনে সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে। সানিম সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। দাম বলে চাকরি থাকবে না। কথাটা বলে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। সানিম যেতেই সবাই হাজাল আর লায়লাকে ধরল। লায়লা ঠোঁট উল্টিয়ে বলল। লাস্ট ভরসা হাজাল, তাই সবাই তাকালো হাজালের দিকে। হাজাল মুচকি হেসে বলল। আমি নিজেও জানতাম না, এখনো বলিনি, কিন্তু শাড়িটা নিয়ে আসি তখন রিসিপ্টটা পাই, তাই দেখলাম দামটা। আসিয়া হাজালের এক হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল। আপু বলো না কত দাম প্লিজ। আসিয়ার সাথে সবাই তাল মেলালো। বাধ্য হয়ে হাজালকে দামটা বলতেই হলো। হাজাল একটু ভেবে বলল। বেশি না, মাত্র 36 লাখ টাকা। সবাই অবাক হয়ে একসাথে চিল্লিয়ে বলে উঠল। হোয়াট? হাজাল কানে 2 হাত চেপে বলল। আরে আস্তে চিল্লা, কানের 12টা বাজিয়ে দিলি তো। এখন বেশি কথা না বলে সবাই রেডি হয়ে নে, আমি নিচে গেলাম। সানিম নিচে নেমে সোফায় বসে পড়ল। এইটুকু সিঁড়ি বেয়ে নামতে সানিমের কষ্ট হচ্ছে, তাই সোফায় বসে পড়েছে। সানিম বসে বসে ফোন চালাচ্ছিল। হঠাৎ কেউ বলে উঠল। কেমন আছেন? সানিম সামনে তাকিয়ে অবাক হয়ে বলল। আপনি?
লোকটা মুচকি হাসল। সানিম গম্ভীর মুখে চেয়ে আছে। লোকটা হাসি মুখে সামনে সোফায় বসলো। সানিম কিছু বলল না। লোকটা হেসে বলল, অবাক হলেন নাকি আমাকে দেখে? সানিম গম্ভীর মুখেই জবাব দিল। ছোটোখাটো বিষয়ে সানিম কখনো অবাক হয় না। লোকটা মাথা নিচু করে হাসল। তারপর বলল, দ্য গ্রেট সানিম আইদিন টুঙ্গা খান বলে কথা। সানিম কিছু বলল না। সামনে বসে থাকা লোকটা আর কেউ না, হায়দার এমপির ছেলে ওয়াজেদ খান। তাদের বাড়িতে দাওয়াতের কার্ড পাঠিয়ে দিয়েছিল। সানিম ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। হায়দার গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সানিম বুঝল হায়দার তার দিকে তাকিয়ে আছে। সানিমের অস্বস্তি বাড়ল, বিরক্ত হলো, বাট কিছুই বলতে পারল না। তখনই সেখানে প্রবেশ করলো সাগর। হয়তো কোনো কারণেই আসছিল। সানিমকে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, ম্যাম এখন কেমন আছেন? কারো কথা শুনে সানিম ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখে সাগর দাঁড়িয়ে আছে। সানিম গম্ভীর স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো। ওই দিকের কি খবর, সব ঠিকঠাক তো? সাগর কিছু একটা ভেবে মাথা নেড়ে বলল। সব ঠিকঠাক আছে কিন্তু। সানিম ভ্রু কুঁচকে বলল, কিন্তু কি সাগর, কথা বলছো না কেন? সাগর কিছু বলার আগেই পেছন থেকে জান বলল, আস্তে, তুমি এত হাইপার হচ্ছ কেন? কথাটা বলে জান সানিমের পাশে বসে সানিমের হাতের উপর হাত রাখে। সানিম জানের চোখের দিকে তাকালে জান চোখ দিয়ে আশ্বাস দেয় আর সাগরকে ইশারা করে কিছু না বলতে। সাগরও চুপ হয়ে যায়। হায়দার এক দৃষ্টিতে তাকিয়ে আছে সানিমের হাতের দিকে, যেটা জান ধরে আছে। হায়দারের ভিতরটা কেমন অস্থির লাগছে। জান এখনও খেয়াল করেনি হায়দারকে। সাগর বলল, জান তুমি থাকো, আমি ওই দিকটা দেখে আসি। জান মাথা নেড়ে সায় দিল। জান সানিমকে বলল, বসে থাকতে কি কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় তাহলে বসে থাকতে হবে না, চলো রেস্ট নিবে। সানিম জানের হাত চেপে ধরে চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আম ফাইন, এত চিন্তা করতে হবে না, এখন যা কাজ কর। জান মাথা নেড়ে উঠতে যাবে, তখনই হায়দারকে বসে থাকতে দেখে। মুহূর্তেই রাগ উঠে যায় জানের। রাগে হাত মুষ্টিবদ্ধ করে সানিম বুঝতে পারে জানে রাগ হচ্ছে, তাই সানিম তার হাত চেপে ধরে। জান সানিমের চোখের দিকে তাকায়। সানিম চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। জান চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। জান হায়দারের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলে, শালারা মরেও না, এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি যে তোরা আমার বউয়ের পেছনে পড়ে আছিস? তোদের উপর ঠাডা পড়বে দেখিস। হায়দার তাকিয়ে আছে জানের দিকে। জান হায়দারের থেকে চোখ সরিয়ে সানিমের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছো? তুমি না অসুস্থ? যাও রুমে যাও। সানিম মনে মনে হাসল, মুখে সেটা প্রকাশ করল না। গম্ভীর মুখে বলল, তুই গিয়ে কাজ কর, ঠিক আছি আমি, তাই এত চিন্তা করতে হবে না। জান কিছু বলতে চাইল, বলতে পারল না। সানিমের তাকানো দেখে জান চুপ হয়ে গেল। রেগে সেখান থেকে যেতে যেতে বিড়বিড় করল, কি মনে করে নিজেকে? আমি কি তাকে ভয় পাই নাকি? শুধু ওই চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারি না। ওই চোখে তাকালে মনে হয় কোথাও হারিয়ে যাচ্ছি। শুধু ভালোবাসি দেখে তোমার জ্বালা যন্ত্রণা সহ্য করি, নয়তো এই মনটা তো আমারও চায় শয়তানি পিটাইতে। জান যেতেই হায়দার অবাক হয়ে সানিমকে জিজ্ঞাসা করল, আপনার ভাই মনে হয় আমাকে তেমন একটা পছন্দ করেন না। এমনভাবে তাকিয়েছিল মনে হয় আমি তার প্রিয় কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছি। সানিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হায়দারের দিকে না তাকিয়ে ছোট করে উত্তর দিল। হয়তো। কথাটা বলতেই বাইরে থেকে আওয়াজেরও বরযাত্রী এসেছে। উপরে সব মেয়েদের সাজ কমপ্লিট। বর এসেছে শুনে আসলি, ঈশা, দিশা, আসিয়া, অলি, ইতি সবাই নিচে নেমে এলো গেট ধরবে বলে। হৃদয় তো হাঁ করে তাকিয়ে আছে আসিয়ার দিকে। লাল গ্রাউন্ডে অসম্ভব সুন্দর লাগছে।
আসিয়াকে পুতুলের মতোই লাগছে। হৃদয় চোখ সরাতে পারছে না। অলি তাকিয়ে আছে হৃদয়ের দিকে। হৃদয় নীল কালারের পাঞ্জাবি পরেছে, হাতা গোটানো, বাম হাতে সিলভার কালারের ঘড়ি। পুরো মুখে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, তবুও অসম্ভব সুন্দর লাগছে। কারো ডাকে ধ্যান ফিরল। আছিয়া অলিকে ডেকে বলল, অলি, ওখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি এদিকে আয়। আসছে। আসছি বলেই অলি চলে গেল। হৃদয় নিজের হুঁশে ফিরে এসে নিজের মাথায় হালকা থাপ্পড় মেরে মুচকি হেসে চলে যায়। আসলিকে দেখে আয়হান ভাব নিয়ে বলে, কি ব্যাপার বিয়ান সাহেব, কি চাই? আসলি রেগে থাকলেও রাগটাকে গিলে মুচকি হেসে বলল, আপাতত 1,00,000 টাকা দিলেই হবে। বরপক্ষের ছেলেরা কি বলে চিল্লিয়ে উঠল। আসলি একটু ভাব নিয়ে বলল, অ্যামাউন্ট কি কম হয়ে গেল নাকি? পাশ থেকে দিশা বলে উঠল, মনে হয় আরো বেশি চাওয়া উচিত ছিল। কি যে করো না আপু। আয়হান বলে উঠল, অসম্ভব, এত টাকা আমরা দিতে পারবো না। আমাদের বাড়ির বউকে আমরা নিয়ে যাব, এখানে আবার টাকা কিসের? আসলি রাগের দৃষ্টিতে তাকালো। আয়হান মুচকি হেসে সবার আড়ালে চোখ মারল। এতে আসলির রাগ আরও বেড়ে গেল। চোখ দিয়ে শাসিয়ে বোঝালো, হাতের কাছে পেলে খবর আছে। আয়হান মনে মনে বলল, আমার খবর আছে আজ। পিছন থেকে একটা ছেলে চিল্লিয়ে বলে উঠল, বিয়ের গেটে চাঁদাবাজি চলবে না, চলবে না। ছেলেটার সাথে বাকি সব ছেলেরা যোগ দিয়ে বলল, চলবে না, চলবে না। ছেলেটা আবার বলল, সুন্দর সুন্দর বিয়ান সাহেব, কিউট কিউট বিয়ান সাহেব, মেকআপ করা বিয়ান সাহেব, চশমা পরা বিয়ান সাহেব, শাড়ি পরা বিয়ান সাহেব। লিপস্টিকে সব ছেলেরা চিল্লিয়ে বলে উঠল, বিয়ান সাহেব। কুলো হাতে বিয়ান সাহেব, মিষ্টি হাতে বিয়ান সাহেব, গেট সারেন, ক্ষুধা লাগছে বিয়ান সাহেব। আসলির রাগে চিল্লিয়ে বলে উঠল। স্টপ। আসলির রাগ দেখে সবাই চুপ হয়ে গেল। আয়হানও সবাইকে চুপ করতে বলল। আয়হান এতক্ষণ চুপ ছিল। ওর আরেকটা কাজিন এই রকম করেছে। ছেলেটার নাম সাকিব, একটু ফাজিল, মেয়েদের সাথে ফ্ল্যাট করতে ওস্তাদ। দিশা কোমরে 2 হাত দিয়ে বলে উঠল, দোলা মিয়া, যদি বউ নিয়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে টাকা দেন, নয়তো আর যদি না থাকে তাহলে সোজা বাড়ি চলে যান। আমাদের বোনকে নিতে হলে আমাদেরকে টাকা দিতেই হবে, এটা শালীদের অধিকার। কি বলো সবাই? গেটে দাঁড়ানো মেয়েরা চিল্লিয়ে উঠল, শুধু আসলি বাদে। নাজমুল দেখল বিষয়টা বাড়াবাড়ির দিকে যাচ্ছে। আয়হানকে ইশারা করতেই আয়হান 50,000 টাকার 2টা বান্ডিল আসলির হাতে দিয়ে বলল, এবার তো শান্তি, আমাদের ভেতরে যেতে দিন। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে তো। আসলি টাকা হাতে নিল, তারপর বাকি নিয়ম পালন করে তাদের ভিতরে আসতে দিল। এতক্ষণ সানিম ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। দাঁড়াতে কষ্ট হলেও বোনদের সেফটির জন্য এখানে নিজে উপস্থিত ছিল। জান তার পাশে দাঁড়ানো ছিল, যাতে কোনো অসুবিধা হলে জান সামলে নিতে পারে। জানের এক সাইডে সাগরও ছিল। সানিম সাগরকে বলল, এদের কোনো যেন অসুবিধা না হয়, খেয়াল রেখো। সাগর মাথা নেড়ে চলে গেল, সাথে জানও গেল। সানিম হায়দারকে বলল, আপনি খেয়েছেন? হায়দার সানিমের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সানিমের প্রশ্ন শুনে হায়দার মুচকি হেসে বলল, আসলে না, আমার পরিবার এখনও আসেনি। আমি অফিস থেকে সোজা এখানে এসেছি। সানিম আস্তে স্বরে উত্তর দিল, ও আচ্ছা। বরযাত্রীদের খাওয়া দাওয়া শেষ। খাওয়ানোর সময় ওখানে বাড়ির কোনো মেয়েকে যেতে দেয়নি সানিম, তাই কেউ যায়নি। সানিমের ভাবিরা গিয়েছিল সাগর আনার প্লেট নিয়ে। সানিম সেটা তাদের দায়িত্ব দিয়েছিল। নাজমুল স্টেজে বসে আছে। একটু পর সেখানে নাজলিকে আনা হয়। লায়লা হাজাল নাজলিকে নিয়ে এলো। অসম্ভব সুন্দর লাগছে। পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে। 36 লক্ষ টাকা লেহেঙ্গা পরেছে নাজলি। এটা নিয়ে পাড়া প্রতিবেশীরা গবেষণা করছে।
নাজমুল এক হাত বাড়িয়ে নাজলিকে স্টেজে নিয়ে সোফায় বসালো। নাজলি মাথা নিচু করে আছে। নাজমুলেরও লজ্জা লাগছে। লায়লা আর হাজাল খয়েরি জামদানি পরেছে, চুল খোপা করে বেলি ফুলের গাজরা দিয়েছে। ঈশা পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, চুল ছেড়ে রেখেছে, ভারী মেকআপে সুন্দর লাগছে। দিশা বেগুনি কালারের লেহেঙ্গা পরেছে, দিশাকেও সুন্দর লাগছে। অলি কালো গ্রাউন পরেছে, অলিকে পুতুলের মতোই লাগছে। আর আসলেই সে তো সাদা কালারের লেহেঙ্গা পরেছে, মুখে হালকা মেকআপ, চুলগুলো বেনি করে তাতে বেলি ফুলের মালা দিয়েছে। আয়হান তো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আয়হান আসলির দিকে তাকিয়ে মনে মনে বলল, স্পর্শ নয়, অনুভবেও ভালোবাসা যায়, হোক না দূরত্বে, তাতে কি আসে যায়। আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো, কোনো কিছুর বিনিময়ে তোমার বন্ধুত্ব নষ্ট হতে দিব না, প্রমিস। আসলি রাগীভাবে তাকিয়ে আছে। আয়হান মুচকি মুচকি হাসছে। এতে আসলির রাগ বেড়ে যাচ্ছে। আসলি কিছু একটা ভেবে শয়তানি হাসি দিল। তারপর আয়হানের পাশ দিয়ে যেতে দিয়ে হাতের মধ্যে জোরে চিমটি কাটল। আয়হান আউচ করে উঠল। এত মানুষের শোরগোলে কেউ শুনতে পেল না। ক্যামেরাম্যান নাজমুল আর নাজলি ছবি তুলছে। পরিবারের সবাই একে একে ওদের সাথে ছবি তুলছে। সানিম দূর থেকেই দেখছে। হঠাৎ কারো কথায় পাশে তাকালো, দেখলো শরৎ দাঁড়িয়ে আছে। শরৎ বলল, শুনলাম অসুস্থ, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। কেউ আর কোনোই কথা বলল না। দুজনে চুপ করে আছে। মাগরিবের নামাজের পর দ্বিতীয়বার দুজনের বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ানোর পর নাজলি তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছে। নাজমুল অসহায় ফেস নিয়ে দাঁড়িয়ে আছে। নাজলির কান্না দেখে তার কষ্ট হচ্ছে। নাজলি কেঁদেই যাচ্ছে। নাজলির কান্না দেখে নাজমুলও কান্না করে দিল। বিয়ে বাড়ির সবাই হতবাক হয়ে গেল। নাজলির কান্না অটোমেটিক বন্ধ হয়ে গেল। নাজলি নিজের কান্না বাদ দিয়ে তার বরের কান্না দেখতে ব্যস্ত। সবাইকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নাজমুল বলল, নাজু পাখির কান্না আমার সহ হচ্ছে না, আমার এখানে কষ্ট হচ্ছে, তাই ওর কান্না দেখে আমারও ভীষণ কান্না আসছে। পরিবারের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়হান তার ভাইয়ের পিঠ চাপড়ে বাহবা দিল। নাজলির বিদায়ের সময় হয়ে এসেছে। আইয়ুব খানের চোখ দুটি লাল হয়ে আছে। তরুণা বেগম কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। তাকে রুমে নিয়ে গিয়ে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সানিম এগিয়ে গেল। সানিমের সাথে জানও ছিল। সানিম নাজলির এক হাত ধরল। জান নাজমুলের হাত ধরে এগিয়ে দিল। সানিম নাজলির হাত নাজমুলের হাতের ওপর রেখে বলল, আমার বোনটাকে তোমার হাতে তুলে দিলাম, আশা করি কখনো কষ্ট দেবে না। আর যদি কখনো মনে হয় আমার বোনটা তোমার কাছে বোঝা হয়ে গেছে, তাহলে তাকে আমার কাছে ফিরিয়ে দিও। আমার বোনেরা আমার কাছে কলিজার টুকরো, তাদের কষ্ট আমি কিছুতেই সহ্য করব না। আমি সানিম যতদিন বেঁচে থাকবো ততদিন আমার বোনদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। নাজমুল নাজলির হাত শক্ত করে ধরে বলল, আপু, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনার বোনকে কখনো অবহেলা অযত্ন করব না, কখনো আপনাকে অভিযোগ করার সুযোগ দিব না। এটাই ওর জীবনের শেষ কান্না, আমি কখনো ওর চোখে কষ্টের পানি আসতে দিব না, ইনশাল্লাহ। সানিম নাজলি নাজমুলের থেকে চোখ সরিয়ে বরের বাড়ির সবার দিকে তাকিয়ে বলল, বোন বিয়ে দিয়েছি, লাইসেন্স করা কাজে বুয়া দিইনি, ভাত কাপড়ের জন্য বোনকে বিয়ে দিইনি, মানসিক শান্তির জন্য বোনকে বিয়ে দিয়েছি। পরিবারের সবার আদরের আমার কলিজার টুকরোকে সমাজ ধর্ম মেনে আপনাদের হাতে তুলে দিয়েছি। তার চোখ থেকে এক ফোঁটা কষ্টের পানি যদি ঝরে বা তার শরীরে যদি আমি কোনো আঘাতের চিহ্ন, তাহলে আমি সানিম আইদিন তুনজা খান সবার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, সব কিছু ধ্বংস করে দেব, মাইন্ড ইট। কথাটা বলে সানিম আর এক সেকেন্ডও দাঁড়ালো না, আর না পেছন ঘুরে চাইল। সানিমের এমন হুমকি শুনে বিয়েবাড়ির সবাই অবাক হয়ে গেছে। সবাই সানিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। জান মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসল। নাজলি হাউমাউ করে কান্না করে দিল। নাজলিকে জোর করে গাড়িতে উঠিয়ে দিল। জান নাজমুলকে বলল,
ভাইয়া পৌঁছে ফোন কইলেন, আর আমার বোনটাকে দেখে রাইখেন। চিন্তা করো না, আমি আছি তো। জান মাথা নেড়ে বিদায় দিল। চোখের পলকে গাড়ি ধুলো উড়িয়ে চোখের দৃষ্টির আড়াল হয়ে গেল। বাগানে দাঁড়িয়ে আছে ঈশা, মেহমুদকে জড়িয়ে ধরে কান্না করছে। বোনকে ছাড়া কখনো থাকেনি, কষ্ট হচ্ছে, তাই ভরসা হিসেবে মেহমুদকে জড়িয়ে ধরেছে। সবাই বাড়ির ভেতরে চলে গেছে। ওয়াজেদ খান ফোনে কথা বলে বাড়ির ভিতরে যেতে নিলেই হঠাৎ ফুপানের শব্দ কানে আসে। সে বাগানের দিকে এগিয়ে যায়, আর যা দেখে তাতে তার মাথা খারাপ হয়ে যায়। ঈশাকে মেহমুদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে দুটো থাপ্পড় মারে। আকস্মিক এমন হয় চমকে যায় দুজনে, চিল্লিয়ে বলে ওঠে, তোর কি সাহস কি করে হলো ওর মতো ছোট লোকের বাচ্চাকে জড়িয়ে ধরার? ঈশা কোনো কথাই বলছে না। মেহমেদ ঈশার বাবাকে বলল, আঙ্কেল, ওকে মারবেন না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার, প্লিজ মারবেন না। রাগ বাড়ানোর জন্য এতটুকুই যথেষ্ট ছিল। মেহমেদের কলার চেপে ধরল। এই কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মেয়ের সাথে এমন করার? আজ তোর খবর আছে, চল ভিতরে। ওয়াজেদ খান টানতে টানতে ভেতরে নিয়ে গেল। সানিম ছাদে দাঁড়িয়ে ছিল। মনটা ভীষণ খারাপ, চোখ কেমন লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে। ফোনের আওয়াজে ধ্যান ভাঙে। লাইলা ফোন দিয়েছে। ফোন পেয়ে সানিম তাড়াহুড়ো করে নিচে নামতে গেলেই পায়ের সাথে ওড়না বেঁধে পড়ে যায়। চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারে না। সানিম চোখ খিচে বন্ধ করে নেয়। কিছুক্ষণ পরে অনুভব করে কেউ তাকে ধরে আছে, পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। কে তাকে ধরে আছে সেটা বুঝতে পেরে সানিমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চোখ মেলে তাকিয়ে দেখে জান ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। জান সানিমকে বুকের সাথে জড়িয়ে ধরে অস্থির হয়ে জিজ্ঞাসা করে, ঠিক আছো তুমি? কোথাও লাগেনি তো? সানিম জানের বুকে মুখ গুজে বলে উঠল, আমি একদম ঠিক আছি, এই দেখ কিছু হয়নি আমার। জানের চোখ থেকে পানি গড়িয়ে সানিমের ঘাড়ে পড়ল। সানিম চমকে গেল, অস্থির হয়ে বলল, কি হয়েছে জান, কান্না করছিস কেন? জান এবার ফুপিয়ে উঠে বলল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারিয়ে ফেললাম। সানিম অনুভব করলো জানের হার্টবিট ফাস্ট চলছে, শরীর মৃদু কাঁপছে। সানিম নিজেও ভয় পেয়েছিল। ওর মনে হচ্ছিল আর হয়তো জানকে সে দেখতে পাবে না। আজই হয়তো ওর শেষ দিন। সানিম জানের বুক থেকে মুখ তুলে জানের মুখের দিকে চাইল। জানের চোখ লাল হয়ে গেছে, চোখে মুখে এখনও ভয়ের ছাপ স্পষ্ট। সানিম জানের চোখের পানি মুখ দিয়ে শান্ত সুরে বলল, আমি মরে গেলে তোর কি? আমাকে তো দেখতে পারিস না, আপদ বিদেয় হলেই তো ভালো। সানিমের মুখে মরার কথা শুনে জান একটু আগের ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ে গেল। জান সানিমের কাছেই আসছিল তাকে ডাকার জন্য, কারণ নিচে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সমাধান সানিম ছাড়া কেউ করতে পারবে না। ওয়াজেদ খান মেহমুদকে ধরে মেরেছে, ইয়াহিয়া খান তাকে আটকিয়েছে। জান তখন 3তলার সিঁড়ির কাছে আসে, তখন দেখে সানিম সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। জান কিছু সময়ের জন্য থমকে যায়, পা দুটো অবশ হয়ে আসে। জান কেমন করে যে সিঁড়ি দিয়ে উঠে সানিমকে ধরেছে সে নিজেও বলতে পারবে না। সানিম জানের মুখের দিকে তাকিয়ে আছে। জান সানিমের চোখে চোখ রাখল, একটা আঙুল সানিমের ঠোঁটে চেপে ধরে জান নিজের বুকের দিকে ইশারা করে শান্ত সুরে বলল, চুপ, আর কোনোদিন এসব কথা বলবে না। তোমার মুখে মরার কথা শুনলে আমার এখানে খুব কষ্ট হয়। তোমার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়। তোমার লাশের খাটিয়া কাঁধে তুলে নেওয়ার সাহস বা শক্তি কোনোটাই আমার নাই। সানিম তাকিয়ে আছে, কিছুই বলছে না, কি বলবে বুঝতে পারছে না। সানিম নিজেকে সামলিয়ে নেয়, তারপর কথা ঘোরাতে বলে, নিচে কিছু হয়েছে? জানের মনে পড়ে যায়, তাড়াহুড়ো করে সানিমকে বলে, শিট, আমার তো মনেই নেই, তাড়াতাড়ি চলো। জান সানিমের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সানিম পেটে ব্যথা পেল জোরে হাঁটার কারণে। সানিম আহ করে উঠল। জান থমকে দাঁড়ালো, অস্থির হয়ে বলল, কি হয়েছে? কোথায় ব্যথা পেলে? সানিম করুণ মুখে চাইল জানের মুখ পানে। জানের নিজের উপর রাগ হচ্ছে। রাগ কমাতে নিজের চুল খামচে ধরল।
জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, সরি, এত এত ভেজালে মনে ছিল না। সরি, বেশি ব্যথা করছে? সানিম মাথা নেড়ে না বলল। কষ্ট হলেও প্রকাশ করলো না। হাসার চেষ্টা করে বলল, আমি ঠিক আছি, চল নিচে যাই। বাট আসতে, তাড়াহুড়ার প্রয়োজন নাই। সানিম জানের কথা শুনে জোরে হাঁটা ধরল। সিঁড়ির কাছে এসে থমকে গেল। বাড়ির সবাই এখানে, আত্মীয় স্বজন সবাই আছে। ঈশাকে আসলি ধরে রেখেছে, আর মেহমেদ সবার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে মাথা নিচু করে। সানিম জানের দিকে তাকালো। জান ইশারা করল। ওয়াজেদ খান মেহমেদকে আবারও মারতে চাইল। তার আগেই সানিম চিৎকার করে বলল, খবরদার কেউ ওর গায়ে হাত তুলবে না। কারো চিৎকার শুনে সবাই সিঁড়ির দিকে চাইল। দেখল সানিম আর জান দাঁড়িয়ে আছে। সানিম নিচে নেমে এলো। ঈশা নাজলির কাছ থেকে ছুটে সানিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে মাথা নিচু করে বলল, আপু প্লিজ বাঁচাও মেহমেদকে, আব্বু ওকে মেরে ফেলবে। সানিম ঈশার মাথায় হাত বুলিয়ে বলল, চুপ, শান্ত হ, আমি আছি তো, কান্না করবি না, চুপ করে থাক। দিশাকে ইশারা করলো। দিশা ঈশাকে ধরে নিয়ে চেয়ারে বসালো। সানিম এগিয়ে গেল মেহমতের দিকে। জান সানিমের পিছনে গেল। সানিম জানকে ইশারা করলো মেহমেদকে ধরে উঠাতে। জানও তাই করলো। সানিম তার বাবা চাচার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, কাউকে ভালোবাসা কি অন্যায় যে তোমরা ছেলেটাকে এইভাবে মারছো? ওয়াজেদ খান গর্জে উঠে বলল, ওই ছোট লোক ফকিরের বাচ্চা সাহস কি করে হলো আমার মেয়ের সাথে সম্পর্ক করার? কি যোগ্যতা আছে ওই ছোট লোকটার? আমার মেয়ের দামি ড্রেসের টাকায় তো ওর ইনকাম করার মুরদ নেই। সানিম শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে তাচ্ছিল্য হেসে বলল, তোমার খুব টাকার অহংকার, তাই না মেজো চাচু? তার জন্যই মানুষকে মানুষ মনে করো না? এতই টাকা হয়ে গেছে তোমার, গরিব মানুষদের মানুষ বলেই মনে হয় না, তাই না? টাকা আছে বলে যা খুশি তাই করা যায়। ও কি জোর করেছিল তোমার মেয়েকে ভালোবাসার জন্য? জিজ্ঞেস করো তো তোমার মেয়েকে। টানা 2 বছর কুত্তার মতো একটা ছেলের পেছনে ঘুরেছে ভালোবাসার জন্য, কিন্তু ও সেটা গ্রহণ করেনি, কারণ ও জানতো এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, কেউ মানবে না ওকে। তাই তোমার মেয়েকে বারবার অপমান করে তাড়িয়ে দিত। তবুও ঈশা ওর পিছু ছাড়েনি। ও গরিব বলে ওর সাথে যা খুশি তাই করা যায়, দোষী না হয়েও দোষী করা যায়। সানিমের এমন কথায় সবাই খুব অবাক হলো। আয়ুব খান বলল, তুমি জানতে ওদের সম্পর্কের কথা? হ্যাঁ, আমি জানতাম। আচ্ছা আব্বু, তোমার কি মনে হয় আমি আমার বোনদের কোনো খোঁজ খবর রাখি না? মেহমেদ যদি খারাপ ছেলে হতো তাহলে আমি ওকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতাম। আমি জানি মেহমেদ অনেক ভালো একটা ছেলে। ওরা গরিব তাই বলে কি কোথাও লেখা আছে গরিব মানুষ ভালোবাসতে পারবে না? কাউকে ভালোবাসে কি অপরাধ? পিছন থেকে সেফা বেগম বলে উঠল, হ্যাঁ, আমার মেয়েকে ভালোবাসা অপরাধ। ওর সাহস হয় কি করে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর? সানিমের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। জান বুঝলো সানিমের কষ্ট হচ্ছে, তাই সে সাগরকে ইশারা করলো একটা চেয়ার এনে দিতে। সাগর তাই করলো। সানিম বিনা বাক্যে বসে পড়ল। তারপর তার চাচির দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, বুঝলাম। তা মেজো মা, তুমি খুব কোটিপতি ঘরের মেয়ে ছিলে, তাই না? সেফা বেগমের কথাটা খুব গায়ে লাগলো। একটু জোরেই বলল। সানিম তাচ্ছিল্য হাসে শান্ত সুরে বলল, তুমি গলা ফাটিয়ে চিৎকার করলে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? চাচু তো তোমায় ভালোবেসে বিয়ে করেছিল। আমার দাদু তো রাজি ছিল না, ছেলের মুখের দিকে তাকিয়ে তোমায় মেনে নিয়েছে যাতে তার ছেলে ভালো থাকে। প্রতিটা বাবা মাই চায় তার সন্তান ভালো থাক, সুখে থাক। তাহলে তোমাদের আপত্তি কোথায় বলো তো? ওর টাকা নেই বলে? পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই তাকিয়ে আছে সানিমের দিকে। মেহমেদ মুগ্ধ হয়ে দেখছে সানিমকে। মেহমদ সানিমকে যত দেখে ততই অবাক হয়। যার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, তার জন্য সে পুরো পরিবারের সাথে ফাইট করছে। মেহমেদের চোখে পানি, ঠোঁটে তৃপ্তির হাসি। মেহমেদ সানিমের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি জানি না আমার ভাগ্য কি লেখা আছে, তবে আমি যদি ঈশাকে নাও পাই তবুও আমার মনে কোনো আফসোস থাকবে না, কারণ আমি সত্যি বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর চেষ্টা করেছি, যেটা আমার উচিত হয়নি। সব ভালোবাসা পূর্ণতা পাবে এমন কথা তো কোথাও লেখা নেই। কিছু ভালোবাসা অপূর্ণতায়
সুন্দর, কিন্তু আমি কখনো ভাবিনি এই মানুষটা আমার বিপদে ঢাল হয়ে সামনে দাঁড়াবে। মনে হচ্ছে আমার বোন তার ভাইকে সব বিপদ থেকে বাঁচাতে চাইছে। এটা যে আমার কত বড় পাওয়া আপনাকে বলে বোঝাতে পারবো না আপু। মেহমেদ জানের দিকে তাকিয়ে আস্তে করে বলল। এই মানুষটাকে কখনো কষ্ট দিস না জান। মেহমেদের কথায় জান সানিমের থেকে চোখ সরিয়ে মেহমেদের দিকে তাকালো। মেহমেদ আবার বলল, এই মানুষটা তোকে অসম্ভব ভালোবাসে। আমি তোর রক্তের কেউ না, তবুও দেখ আমার জন্যে তোর পুরো পরিবারের সাথে ফাইট করছে। তাহলে একবার ভাব তোর জন্য সে কি করতে পারে, কত দূর যেতে পারে তোকে পাওয়ার জন্যে। মুখে বললেই শুধু ভালোবাসা প্রকাশ পায় না, কিছু মানুষ তার আচরণে বুঝিয়ে দেয় সে মানুষটাকে কত ভালোবাসে। জান মুচকি হেসে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। নীরবতা ভেঙে আয়ুব খান ঈশাকে বললেন। ঈশা মা, এদিকে এসো তো। ঈশা ভয় পেয়ে গেল। সানিম তাকে চোখের ইশারায় যেতে বলল। ঈশার ফর্সা গালে 5 আঙুলের ছাপ ফুটে আছে। ধীর পায়ে ঈশা তার বড় আব্বুর দিকে এগিয়ে গেল। ইয়াহিয়া খান একটু সরে বসে ঈশাকে বসার জায়গা করে দিল। ঈশা তার 2 চাচুর মাঝখানে বসে পড়ল। আয়ুব খান মাথায় হাত রেখে বলল, তুমি কি মেহমেদকে ভালোবাসো? ঈশা তার বড় আব্বুর দিকে তাকিয়ে মাথা নাড়ালো। আয়ুব খান আবারও প্রশ্ন করল, তুমি তো জানো ওরা আমাদের থেকে অনেক গরিব, তুমি কি পারবে তার সাথে মানিয়ে নিতে? তুমি যে পরিবেশে বড় হয়েছো, যেভাবে চলাফেরা করছো, তার কোনোটাই তুমি পাবে না। আমি বলবো না কাউকে ভালোবাসার অন্যায়, ভালোবাসা ধনী গরিব এসব দেখে হয় না। তোমার বয়সটা অল্প, আবেগের বয়স। তুমি ভেবে সিদ্ধান্ত নাও, পরে জানি পস্তাতে না হয়। ঈশা আয়ুব খানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দিল। জান মেহমেদকে ইশারা করে কিছু একটা বুঝালো। বুঝতে পেরে মেহমেদ ধীর পায়ে এগিয়ে গিয়ে আয়ুব খানের পায়ের কাছে ফ্লোরে হাঁটু গেড়ে বসে হাত জোর করে মাথা নিচু করে বলল, আঙ্কেল, আমাকে একটা সুযোগ দেন। আমি বলছি না আমি এখনই ঈশাকে বিয়ে করতে চাই। আমি নিজেও পড়াশোনা করছি, ও পড়াশোনা করছে। আমাকে 1 থেকে 1.5 বছর সময় দেন। আমি নিজেকে ঈশার যোগ্য হিসেবে গড়ে তুলতে চাই। যদি আমি নিজেই ঈশার যোগ্য হয়ে দাঁড়াতে না পারি, তাহলে আমি সবার সামনে কথা দিলাম আমি নিজেই ঈশার জীবন থেকে চলে যাব। প্লিজ আঙ্কেল, একটা সুযোগ দেন, আমি আপনার পায়ে পড়ি। মেহমেদের চোখ থেকে পানি পড়ছে। মেহমেদ যখন পায়ে হাত দিতে যাবে তখন আয়ুব খান তাকে বাধা দিয়ে বলল, কি করছো? পায়ে কেন হাত দিচ্ছ? উঠে দাঁড়াও তুমি। মেহমেদ বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ালো। আয়ুব খান ঈশার দিকে তাকালো। ঈশাও তাকিয়ে আছে তার বড় আব্বুর উত্তর শোনার জন্য। আয়ুব খান সবার দিকে তাকালো। সবাই তাকিয়ে আছে তার দিকে। আয়ুব খান তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, মেঝো, তোর কি মতামত? ওয়াজেদ খান গম্ভীর মুখে বসে আছে, কোনো কথাই বলছে না। ভিতরে কি চলছে তা বোঝা মুশকিল। বড় ভাইয়ের কথায় মাথা তুলে ভাইয়ের দিকে তাকালো। পাশ থেকে ইয়াহিয়া খান বলল, ছেলেটা যখন একটা সুযোগ চাইছে, আমার মনে হয় একটা সুযোগ দেওয়া উচিত। আফাজ খান ও ইয়াহিয়ার কথায় সায় দিয়ে বলল, সেজ ভাই ঠিকই বলেছে, আমারও মনে হয় একটা সুযোগ দেওয়া উচিত। সানিম কিছু বলল না, শুধু মনে মনে হাসল, কারণ সে জানে এরপরে কি হবে। আয়ুব খান সানিমের দিকে চাইল। সানিমও তার বাবাকে চোখ দিয়ে আশ্বস্ত করল। ওয়াজেদ খান কিছু একটা ভেবে বলল, ভাইজান, আপনার যেটা ভালো মনে করেন সেটাই করুন। কথাটা বলে আর দাঁড়ালো না, উঠে উপরের দিকে যেতে লাগলো। সেফা বেগমও স্বামীর পিছন পিছন গেলেন। আয়ুব খান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি যখন একটা সুযোগ চেয়েছো, আমি তোমাকে একটা সুযোগ দিলাম। 1.5 বছরের মধ্যে যদি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে আমি নিজে তোমার হাতে ঈশাকে তুলে দিব। আমি তোমাকে কথা দিলাম। আয়ুব খান উপরে চলে গেল। কেউ ফ্রেশ হয়নি, তাই যে যার রুমে চলে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল বাড়ির মেয়েরা। সানিম সবার উদ্দেশ্যে বলল, সবাই যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো। রাত 10টা বাজে, পারো সবার জন্য খাবার সার্ভ করো।
পারুল মাথা নেড়ে চলে গেল। ঈশা সানিমকে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ সো মাচ আপু। সানিম মুস্কি হেসে বলল। হয়েছে, এবার গিয়ে ফ্রেশ হয়ে নে। আর একটা কথা, কারো যেন পড়াশোনায় কোনো ক্ষতি না হয়, তাহলে তোদের খবর আছে। ঈশা সানিমের গালে হুট করে চুমু দিয়ে বলল। তুমি কোনো চিন্তাই করো না, আমি মন দিয়ে পড়াশোনা করবো। সানিম রাগী চোখে তাকালো। ঈশা কি করেছে মনে পড়তেই একটা হাসি দিয়ে দৌড় দিল। তাকে আর পাইকে জানতো খেয়ে ফেলা লোক নিয়ে তাকিয়ে আছে। সানিমকে তার বোনেরা টাচ করলেও কেমন জানি সহ্য হয় না। মেহমুদ এগিয়ে এসে সানিমের সামনে দাঁড়িয়ে বলল। আপু, আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আজ মনে হচ্ছে বাবা ছাড়া পৃথিবীতে আরো একজন আপন মানুষ আছে আমার কাছে। আমার বড় বোন খুব ইচ্ছে করছিল আপনাকে জড়িয়ে ধরতে, সেটা তো করতে পারবো না। আপু, আমি আপনার পায়ে একটু সালাম করতে পারি? স্পর্শ করব না। সানিম গম্ভীর মুখে তাকিয়ে বলল। না। মেহমুদের মুখটা চুপসে গেল। মাথা নিচু করে বলল। সরি আপু। সানিম জানের দিকে তাকিয়ে বলল। আমার হয়ে ওর গালে একটা থাপ্পড় মারতো। কথাটা বলতে দেরি হলো, জানের মারতে দেরি হলো না। জান মেহমুদের পিঠে পরপর 3টে থাপ্পড় মারল। মেহমুদের পিঠ বেঁকে গেল। জান মেহমুদকে বলল। শালা, তোরা তো আরো 2টা বেশি দেওয়া উচিত। আমার সাথে থেকে আমার বোনের সাথে ইটিস পিটিস করেছিস। সানিম দুইজনকে থামিয়ে বলল। চুপ কর তোরা। আর মেহমিদ, আমি যা বলছি মন দিয়ে শোন। জীবনে এমন কোনো কাজ করো না যাতে সবার সামনে মাথা নিচু করতে হয়। সবসময় সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচবে। যদি কখনো কারো সামনে মাথা নিচু করতেই হয় তাহলে একমাত্র আল্লাহর কাছে করো। আর শোনো, 2 মাস পর পরীক্ষা, আশা করি ভালো রেজাল্ট করবে তুমি। ওকে আপু, আপনার কথা আমার মনে থাকবে। এখন তাহলে আমি আসি আপু। আব্বু বাসায় একা আছে, চিন্তা করবে। সানিম পারুলকে ডেকে টিফিন বাটি দিতে বলল। পারুল নিয়ে আসলো। সানিম বলল। এটা আঙ্কেলের জন্য নিয়ে যাও। সাগর, ওকে একটু দিয়ে এসো। আর যাওয়ার পথে ব্যথার মেডিসিন কিনে দিও। ঠোঁট কেটে গেছে, ড্রেসিং করিয়ে নিও। তাড়াতাড়ি এসো। সাগর মাথা নেড়ে বলল। ওকে ম্যাম। সাগর মেহমুদকে নিয়ে বেরিয়ে গেল। জানও উপরে চলে গেল ফ্রেশ হতে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে সানিম আর শরৎ। সে এখনও দাঁড়িয়ে আছে। সানিম এত কিছুর মধ্যে শরৎকে খেয়াল করেনি। হঠাৎ শরৎ বলে উঠল। কেমন আছেন? সানিম মাথা তুলে সামনে তাকালো, দেখল শরৎ দাঁড়িয়ে আছে। সানিম সাথে সাথেই উত্তর দিল না, কিছুক্ষণ চুপ থেকে বলল। আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? ভালো। কখন এসেছেন? সকালে। ও আচ্ছা। সানিম আর বলার মতো কোনো কথাই খুঁজে পেল না, তাই চুপ করে রইল। শরৎ কি বলবে বুঝতে পারল না, তাই চুপ করে রইল। তখনই নিচে নেমে এলো লায়লা আর হাজাল। লায়লা কোনা চোখে বারবার শরৎকেই দেখছে। সানিম হাজালকে বলল। বাকিরা কই? আসবে। সানিম আর কিছু বলল না। লায়লার সাথে শরতের আগেই কথা হয়েছে। হাজালও ভালো মন্দ জিজ্ঞাসা করেছে। সানিম হাজালকে বলল। আমি উপরে যাচ্ছি, ভালো লাগছে না, তোরা ডিনার করে আয়। হাজাল চিন্তিত হয়ে বলল। বেশি খারাপ লাগছে? খাবি না তুই? না রে, খাবো না। কথাটা বলেই সানিম সিঁড়ির দিকে পা বাড়ালো। সানিমের কষ্ট হচ্ছে এই সিঁড়িগুলো পার করতে। সানিম খুব ধীর পায়ে উপরে উঠছে। শরৎ হাজাল দুজনেই খেয়াল করলো সানিমের কষ্ট হচ্ছে, তাই শরৎ এগিয়ে যেতে চাইল সানিমকে সাহায্য করার জন্য। হাজাল বুঝতে পারল এখন যদি শরৎ সানিমকে ধরে তাহলে আরেকটা ঝামেলা হবে, তাই সে শরতের আগে ছুটে গেল। কিন্তু প্রথম সিঁড়িতে পা রাখতেই দেখল জান আসছে, তাই আর এগোলো না, দাঁড়িয়ে পড়ল জানকে দেখে। সানিম দাঁত মুখ খিচে দাঁড়িয়ে আছে। জান এগিয়ে এসে সানিমকে ধরল, তারপর বলল। সানশাইন, কষ্ট পাচ্ছ, তবুও কারো সাহায্য নাওনি কেন? হাজাল বা লায়লা আপুকে বলতে। সানিম কিছুই বলল না। জান আশেপাশে তাকিয়ে হুট করে কোলে তুলে নিল সানিমকে, করিডোরে নামিয়ে দিল। বাট হাত ছাড়েনি। হাজাল চলে গেল ডাইনিংয়ের কাছে। লায়লা গেল। শরৎ আহত দৃষ্টিতে তাকিয়ে আছে।
সানিম আর জানের দিকে। লাইলার ডাকে নিজেকে স্বাভাবিক করে নিল। চুপচাপ টেবিলে খাবার খেতে বসলো। সানিম তার বাবা মায়ের রুমে গেল। আয়ুব খান বেডের সাথে হেলান দিয়ে বসে পেপার পড়ছে। তরুণা বেগম এখনও ঘুমিয়ে আছে। সানিমকে দেখে আয়ুব খান পেপার রেখে বলল, আই মা, বস এখানে। না আব্বু, বসবো না। ভাবলাম আম্মুকে দেখে যাই। তুমি খাবে না? খেতে ইচ্ছে করছে না, পারুলকে বল আমাকে চা দিতে। জান ফোন করে দিশাকে বলল ওপরে চা পাঠাতে। আয়ুব খান মেয়ের মুখের দিকে তাকালো, তারপর জানকে উদ্দেশ্য করে বলল, জান যা তো বাবা শানিমকে একটু উপরে দিয়ে আয়। এই অসুস্থ শরীর নিয়ে কেন নিচে নামতে গেলি? সানিম মুচকি হেসে বলল, না গিয়ে কি উপায় ছিল বলো তো আব্বু? আয়ুব খান কিছুই বলল না, চুপ করে রইল। সানিম জানকে বলল, জান, আমি এখানে একটু বসি, তুই গিয়ে ঈশা, দিশা আর অলিকে ডেকে দে তো। সবাই ক্লান্ত, খাবার নিয়ে ওরা কতক্ষণ বসে থাকবে? ওকে, তুমি বসো, আমি বলে আসছি। জান চলে গেল। আয়ুব খান মেয়ের দিকে তাকালো, তারপর বলল, বলে ফেলে কি বলতে চাও? সানিম হাসল। সে ঠিক বুঝেছে তার মেয়ে তাকে কিছু বলবে যা কারোর সামনে বলতে চায় না। সানিম তার আব্বুর দিকে তাকিয়ে বলল, আমি কাল রাতের ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছি। আয়ুব খান অবাক হলেন, সোজা হয়ে বসে বলল, কি বলছো এসব? এই অসুস্থ শরীর নিয়ে কোথাও যাবে না। সানিম তার আব্বুর হাত ধরে বলল, প্লিজ আব্বু, ওইখানে বড় ঝামেলা হয়েছে, যেতে হবে আমায়। 4-5 দিন ধরে ওরা সামাল দিচ্ছে, কিন্তু ওদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমাকে যেতেই হবে। তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলবে না, বাড়ির কাউকেই না। আর কেউ জিজ্ঞেস করলে বলবে আমি একটা কাজে বের হয়েছি। কোথায় আছি, কি করছি, কিছুই বলবে না। আয়ুব খান বুঝল বড় কোনো ঝামেলা হয়েছে, তাই তিনি মেয়ের মাথায় হাত রেখে বলল, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। নিজের খেয়াল রেখো আর সাবধানে কাজ করো। আমি তোমার কাছে তোমাকে আমানত রাখলাম, যেমন আছো তেমনই সুস্থভাবে ফিরে এসো। সানিম উঠে তার বাবাকে জড়িয়ে ধরল আর বলল, আমি তোমার আমানতকে সহি সালামত তোমার হাতে তুলে দেব, প্রমিস। আয়ুব খান মুচকি হাসল। সানিম রুম থেকে বের হয়ে গেল। করিডোরে এসে দেখলো পারুল চা নিয়ে আসছে। সানিম আর দাঁড়ালো না, উপরে যেতে লাগলো। 3 তলা সিঁড়ির কাছে জানের সাথে দেখা হলো। সানিম জিজ্ঞাসা করলো, এত দেরি হলো কেন? জান গম্ভীর মুখে বলল, এমনি চলো, তোমাকে দিয়ে আসি। কথাটা বলেই পাজা করে তুলে নিল। সানিম তাকিয়ে রইল জানের মুখের দিকে, চেষ্টা করলো বোঝার একটু সময়ের মধ্যে কি এমন হলো। সানিম 3 তলার করিডোরে আসতেই বুঝতে পারল, কারণ শেফা বেগম সানিমকে অনেক কটু কথা বলেছে, নিচে কিছু বলতে পারেনি, এখন রুমের ভেতরে বকবক করছে। সানিম এদের কথায় পাত্তা দিল না। জান সানিমকে নিয়ে ছাদে উঠে গেল। সানিমকে বেডে বসিয়ে দিল, তারপর পানি গরম করে হট ব্যাগে ভরে সানিমের পেটে চেপে ধরল। সানিম মুচকি হেসে বলল, এভাবে মুখ ভার করে থাকলে তোকে হুতুম প্যাঁচার মতো লাগে। তবুও জানের মুখের কোনো পরিবর্তন হলো না। সানিম জানের গালে হাত রেখে বলল, সবসময় সবার কথা কানে নিতে নেই। হাতে 5টা আঙুল যেমন সমান না, তেমনি সব মানুষও এক না। যা নিচে খাবার খেয়ে ঘুমাস, সারাদিন অনেক ছুটোছুটি করেছিস। জান কিছু না বলে বাইরে গেল। একটু পর ফিরে এলো, তবে হাত একটা পিছনে। জান সানিমের কাছে এসে পিছনে রাখা হাতটা সামনে ধরে বলল, এটা তোমার জন্য অনেক খুঁজে নিয়ে এসেছি। গোলাপ ফুলের গন্ধে সানিমের কাশি উঠে গেল, কেমন হাঁসফাঁস করতে লাগলো। জান ভয় পেয়ে গেল। সানিম জানকে বলল, এটা সরা আমার কাছ থেকে, রুমের বাইরে নিয়ে যা। সানিমের অবস্থা আরও খারাপ হলো, চোখ লাল হয়ে গেল। জান সানিমের অবস্থা দেখে ঘাবড়ে গেল, গোলাপ ফুল রুমের বাইরে ফেলে দিল, তারপর ছুটে এসে সানিমকে ধরল। কি হয়েছে সানশাইন, এমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। সানিম হাতের ইশারায় ওষুধের বক্সের দিকে দেখিয়ে দিল। জান গিয়ে বক্সটা নিয়ে এলো। সানিম একটা ওষুধের দিকে ইশারা করলো। জান ওষুধটা বের করে সানিমের হাতে দিল, সাথে পানীয়। সানিম ওষুধ খেয়ে নিল। সানিম জোরে জোরে শ্বাস নিল। বেশ কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হয়ে বলল,
আমার গোলাপ ফুলের গন্ধে অ্যালার্জি আছে। জান অবাক হয়ে গেল। এটা ভেবে মন খারাপ হয়ে গেল, না জেনে কত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সরি সানশাইন, আমি জানতাম না গোলাপ ফুলের গন্ধে তোমার অ্যালার্জি আছে। ইটস ওকে, ঠিক আছি আমি।